নির্বাচন ঠেকাতে অ্যাকশন শুরু করলো আওয়ামী লীগ। কিয়ামত শুরু হচ্ছে সারা দেশে। খালি দুমকিতে একটি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। নেত্রকোনায় দুই উপজেলায় 4টি ভোট কেন্দ্র সহ মোট 5টি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গণভোটকাল কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম। মাঠে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 10 লাখ ভোট টানার চেষ্টা করছে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো। বিভিন্ন 2026 সালে 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে বহু প্রতীক্ষিত 13তম জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে একটি গুরুত্বপূর্ণ গণভোট। তবে বাংলাদেশের রাজনীতির আকাশে এখন পরিবর্তনের হাওয়া। অর্ধ শতাব্দী ধরে যে আওয়ামী লীগ ছিল ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য মিত্র, 2026-এর 12 ফেব্রুয়ারি নির্বাচনের প্রাক্কালে সেই সম্পর্কের সমীকরণে দেখা যাচ্ছে নাটকীয় মোড়। পর শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারতে বন্ধুত্বের মর্যাদা রাখলেও বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে আওয়ামী লীগ এখন কোন ঠাসা। দলটি নিষিদ্ধ হওয়ায় আসন্ন নির্বাচনে তারা অংশ নিতে পারছে না। ঠাকুরগাঁও জেলা জামাতের আমির বেলাল হোসেনকে বিপুল টাকা সহ আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ। শান্তির পায়রা ইউনুস যেতে যেতে নিজের সহ সঙ্গীদের সম্পদের হিসেব দাখিল করেছেন। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক, এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্টটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ দেখতে ভালোবাসেন, দেরি না করে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। তাহলে কথা লম্বা না করে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি। চটকদারি কথাবার্তা বলতে আর আসল ব্যাপার ধামাচাপা দিতে নানা রকম চটকদার কাজকর্ম সেরে ফেলতে ইউনূস সরকারের জুড়ি মেলা ভার। ইউনূস সরকার ক্ষমতা নিয়েই 2024-এর আগস্ট মাসে ডক্টর ইউনূস ঘোষণা দিয়েছিলেন যে তার অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টারা এবং উপদেষ্টাদের পরিবারের সদস্যরা, স্ত্রী সন্তান সহ তারা তাদের সম্পদের পূর্ণ বিবরণী দ্রুততম সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেবেন আর ডক্টর মোহাম্মদ ইউনূস সেই সম্পদ বিবরণী উপযুক্ত সময়ে প্রকাশ করবেন। এরপর 18 মাস কেটে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তার উপদেষ্টা পরিষদের সদস্যদের বা তাদের পরিবারের সদস্যদের কার কত সম্পদ আছে সেই বিবরণী পেয়েছিলেন কিনা, বিবরণী তার কাছে জমা পড়ার পর কেন তিনি প্রকাশ করতে পারলেন না, সেই উপযুক্ত সময় কেন হলো না, সে বিষয়ে কিছু জানা যায় না। তবে তাদের যখন ধারণা করা হচ্ছে যে হয়তো যাওয়ার বেলা হয়ে এসেছে, সংবাদ মাধ্যমে আবারও এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে আবারও এই ফিসফাস জোরদার হয়েছিল যে উপদেষ্টাদের আগের সম্পদ পরের সম্পদের যে হিসাব দেবেন বলে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজ মুখে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন, সেটা কোথায় গেল। এরপর মানে নির্বাচনের 2 দিন বাকি থাকতে ডক্টর মোহাম্মদ ইউনূসরা সম্পদের হিসাব প্রকাশ করেছেন। আর ওই যে ইউনূস স্যারকে আরো 5 বছর চাই, 10 বছর চাই, 50 বছর চাই, লোকটাকে কেউ থামান, সেই ইউনূস ভক্ত গোষ্ঠী তারা সারা সামাজিক মাধ্যমে হুক্কাহুয়া রবে বলা শুরু করেছে যে আহা কি সততার পরাকাষ্ঠা এই ইউনূস সরকার, ঠিক সম্পদের বিবরণী তারা প্রকাশ করে দিয়েছে। আর বাংলাদেশের সংবাদ মাধ্যম তো একরকম মুখ বুজে বসেই আছে। কাজেই সেই সম্পদের বিবরণীতে যে কত বড় পুকুর চুরি ধামাচাপার চেষ্টা, একেবারে নির্লজ্জ প্রকাশ্য প্রচেষ্টা, সে বিষয়ে মুখ খোলার তো তাদের সাহসী নাই। অবাক ব্যাপার হচ্ছে ইউনূস সরকারের উপদেষ্টা এবং তাদের স্ত্রীদের যে সম্পদের বিবরণী প্রকাশ করেছেন তারা নির্বাচনের 2 দিন আগে, সেটা হচ্ছে 2024-এর জুন থেকে 2025-এর জুন পর্যন্ত। তার মানে চুরি চামারি যখন তুঙ্গে উঠেছে, মানে যখন মুখ খুলে প্রশাসনের ব্যক্তিবর্গ থেকে শুরু করে নানা সময় এমনকি হাতে নাতে চাঁদাবাজি করতে গিয়ে উপদেষ্টাদের লোকজন ধরা পড়েছেন, কিংবা নিয়োগ বাণিজ্যে কত টাকা বানাচ্ছেন সেসব খবর বিভিন্ন সূত্র মতে সংবাদ মাধ্যমে ফাঁস হয়ে যাচ্ছে, তারপর থেকে আর কোনো খবর বা কোনো হিসাব দেন নাই ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টারা এই সম্পদ বিবরণী প্রকাশে। আরো মজার ব্যাপার হচ্ছে যে রাজনৈতিক ব্যক্তিবর্গের ক্ষেত্রে সবসময় সুশীল সমাজের প্রতিনিধিরা কিংবা এই যে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মতো ব্যক্তিবর্গ যেটা বলে আসেন যে সবসময় রাজনৈতিক নেতারা তাদের যেসব বেহিসাবি অর্থ বা অবৈধ উপার্জন সেগুলো সাধারণভাবে তারা তাদের স্ত্রীদের নামে সঞ্চয় করেন, এবং এ কারণে সবসময় দেখা যায় যে রাজনৈতিক নেতাদের চেয়ে তাদের স্ত্রীদের কাছে সম্পদের পরিমাণ বেশি। বিবিসি বাংলা যে খবর ছেপেছে, যে অন্তর্বর্তী সরকারের যে হিসাবের খবর ছেপেছে যে উপদেষ্টাদের সম্পদের হিসাব কার কতটা বেড়েছে বা কমেছে, সেখানে বিবিসি বাংলা বলছে যে এই বিবরণ অনুযায়ী বেশিরভাগ উপদেষ্টা এবং তাদের স্ত্রীদের সম্পদের পরিমাণ বেড়েছে। এবং এরপর যদি পড়তে শুরু করেন দেখবেন যে স্ত্রীদের সম্পদের পরিমাণ অনেক ক্ষেত্রেই উপদেষ্টাদের চেয়ে বেড়েছে। আর সেক্ষেত্রে চ্যাম্পিয়ন হয়েছেন মুস্তফা সরোয়ার ফারুকীর স্ত্রী নুসরাত ইমরোজ তিশা। একে তো 2025-এর জুন পর্যন্ত মাত্র হিসাব দেওয়া হয়েছে, তারপর এই হিসাবের সাথে কোনো প্রমাণাদি যুক্ত করা হয় নাই। মানে এই হিসাবটা একটা যোগফলের মতো করে স্থাবর অস্থাবর সম্পদের যে সমষ্টি, তা যা উপদেষ্টাদের মন চেয়েছে সেটা এক রকমের যোগ করে তারা লিখে দিয়েছেন। কার কত জমি,
কতটি বাড়ি, কতটি ফ্ল্যাট, ব্যাংকে জমা ও নগদ কত টাকা রয়েছে, মানে ব্যাংকের কোনো স্টেটমেন্ট, কোনো দলিলপত্র কিংবা কার নামে কোন বাড়ি কোন এলাকায়, এই কোনো কিছুর কোনো দলিল প্রকাশ করা হয় নাই। তার মানে সাদা কাগজে আমি লিখে দিলাম আমি অর্থবিত্তহীন, আমি 2 টাকার মালিক ছিলাম, এখন যখন চলে যাচ্ছি তখন আমি 1.5 টাকার মালিক, সেটা বললেও চলতো। কিন্তু টাকার পরিমাণ এমনই ফুলে ফেপে উঠেছে যে যেই উপদেষ্টারা বলছিলেন যে তারা তাদের অনেক লাভজনক পেশা ছেড়ে উপদেষ্টা হতে এসেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের ডাকে দেশপ্রেমের চাহিদায়, সেই উপদেষ্টারা এবং তাদের স্ত্রীদের সকলেরই সম্পদ বেড়েছে, এমনকি এই সাদা কাগজে লেখা যোগফলেও। এখন বিবিসি বাংলা বলছে যে উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকীর স্ত্রী নুসরাত ইমরোজ তিশা, যিনি একজন অভিনেত্রী, তার সম্পদ বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণে। তারা বলছেন কাজেই ধরেই বলতেই পারা যায় যে মুস্তফা সরোয়ার ফারুকীর স্ত্রী তিশা নতুন কুড়ি চ্যাম্পিয়ন, তিনি এখন এই সম্পদ অর্জনেও স্ত্রীদের মধ্যে এক রকমের চ্যাম্পিয়ন হয়েছেন এই উপদেষ্টাদের সম্পদ বিবরণীতে। এই সম্পদ বিবরণীকে যে বিশ্বাস করার কিছু নাই সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসও জানেন। তিনি যখন আগস্টে গলা ফুলিয়ে বলেছিলেন সব উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ করবেন, তারপর তিনি বুঝেছেন যে তার যে সম্পদের বিবরণী তার মধ্যে যেহেতু তিনি এসেই যে 650 কোটি টাকা কর মওকুফ করিয়ে নিয়েছেন সেটা প্রকাশ করতে পারেন নাই, তিনি যে এসেই গ্রামীণে তার মালিকানার পরিমাণ সরকারের মালিকানা কমিয়ে বাড়িয়ে নিয়েছেন সেটা যেহেতু প্রকাশ করতে পারেন নাই, এছাড়া তিনি যে অনেকগুলো নতুন ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স নিয়েছেন সেগুলো যেহেতু প্রকাশ করতে পারেন নাই, কাজে অন্য উপদেষ্টারা হাত খুলে রোজগার করছেন সে কথা প্রকাশ করার তার কোনো উপায় নাই। দেখেন এই যে আরেকটা শুভঙ্করের ফাঁকি এই উপদেষ্টাদের সম্পদের হিসাবে, এখানে উপদেষ্টারা তাদের সম্পদের হিসাব সাদা কাগজে লিখে দিয়েছেন বটে, কিন্তু প্রধান উপদেষ্টার খাস লোক যারা, যেমন ধরেন লুৎফে সিদ্দিকী, ফায়েজ আহমেদ তৈয়ব, এরা যারা বিভিন্ন জনে, কিংবা আশিক চৌধুরী, এরা যারা বিভিন্ন জনে প্রতিমন্ত্রী বা মন্ত্রী পদমর্যাদায় বিশেষ সহকারী হিসাবে দায়িত্ব পালন করছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের, এবং তার হয়ে দেশি বিদেশি ব্যবসা বিভিন্ন চুক্তি সই করছেন, মানে বন্দরের পর বন্দর বিক্রি করছেন, কিংবা লুৎফে সিদ্দিকীর মতো হলে সরকারের মূল ক্রয় বিক্রয়ের কাজটা করছেন, খাদ্য থেকে জ্বালানি সিঙ্গাপুরে বসে সিঙ্গাপুরের বিভিন্ন কোম্পানির সঙ্গে, কিংবা আশিক চৌধুরী হলে মানে দুদিন দলিলপত্র পড়ে 30 বছরের জন্য বন্দর দিয়ে দিচ্ছেন, কিংবা ফায়েজ আহমেদ তৈয়বের মতো হলে যে স্টারলিংকের সঙ্গে চুক্তি করে ফেলছেন, এই ব্যক্তিবর্গের কোনো সম্পদের হিসাব কিন্তু এই সম্পদ বিবরণীতে দেওয়া হয় নাই। এপ্রিল মাসে প্রথম আসিফ মাহমুদ সজীব ভুইয়া আর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের খাস লোক, তার গ্রামীণ ব্যাংকের 30-40 বছরের সহকর্মী নূরজাহান বেগম স্বাস্থ্য উপদেষ্টা, তাদের দুজনের ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন প্রথমে ব্যবস্থা নিল যে তারা নিয়োগ বাণিজ্য করে এবং কন্ট্রাক্টারি দিয়ে, মানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে কন্ট্রাক্টারি দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কেনাকাটা করে শত শত কোটি টাকা বানিয়ে ফেলেছে। কাজেই এই অভিযোগ যখন দুর্নীতি দমন কমিশন আনলো স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত সহকারী এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে, তখন সেই এপিএস মোয়াজ্জেম আর এপিএস তুহিন ফারাবির চাকরি গেল। তখন থেকে প্রশ্ন তুলেছিলাম যে এপিএসরা এত গুরুতর দুর্নীতির সঙ্গে জড়িত, সেটা থেকে কি দায় এড়াতে পারেন উপদেষ্টারা? এরপর কিন্তু আর দুর্নীতি দমন কমিশন ওই ব্যক্তিদের, ওই এপিএসদের দুর্নীতির বিষয়ে কোনো তদন্ত করে নাই। এরপর ঘোরতর দুর্নীতির অভিযোগ বেরিয়ে এলো এই ফায়েজ আহমেদ তৈয়বের ব্যক্তিগত সহকারীর নামে, এবং তার যে এপিএস তাকে আবার ব্যবহার করতেন নাহিদ ইসলাম। তিনি যখন উপদেষ্টা ছিলেন তিনি শুধুমাত্র মোবাইল ফিনান্সিয়াল ইনস্টিটিউট নগদের নিয়োগ বাণিজ্য করে ওই এপিএস 150 কোটি টাকা বানিয়ে ফেলেছিলেন। এই প্রমাণাদিও তখন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়ে যায়। এখন ফায়েজ আহমেদ তৈয়বের মেয়াদ বলছেন এই সরকার শেষ হয়ে যাচ্ছে, কারণ অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব ছেড়ে দিচ্ছে, কিন্তু তাকে কোনো তার আয় রোজগারের হিসাবপত্র দিতে হচ্ছে না। আর আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যিনি কিনা গত জুলাইয়ে মনে আছে যে এমনকি হাতে নাতে এই অভিযোগের মধ্যে পড়লেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দ্বারাই, যে তারা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার হয়ে পুলিশ নিয়ে আওয়ামী লীগের এক সাবেক সংসদ সদস্যের বাড়িতে চাঁদাবাজি করতে গিয়েছিলেন, আর তখন কোনো এক অদ্ভুত কারণে সব উল্টে পাল্টে গিয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে। এরপর আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছিলেন যে তিনি গভীর রাতে ওই চাঁদাবাজদেরকে পরামর্শ দিতে বের হন নাই, তিনি বেরিয়েছিলেন ওয়েস্টিনে হাঁস খেতে যেতে, কারণ তিনি প্রায়শই রাত হয়ে গেলে ওয়েস্টিন 5 তারকা হোটেল ওয়েস্টিনে হাঁস খান বা নৈশভোজ করেন। ভাবতে পারেন সেই আসিফ মাহমুদ সজীব ভুইয়া কি সৎ, কি দুর্নীতি মুক্ত। তিনি যে হিসাব জমা দিয়েছেন সেই হিসাবে তিনি বলেছেন তার সঞ্চয়ের পরিমাণ মাত্র 15 লক্ষ টাকা। রিজওয়ানা হাসান উপদেষ্টা, যিনি কিনা আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগের সবচেয়ে বিত্তশালী মন্ত্রীদের একজন নসরুল হামিদ বিপুর
সকল ব্যবসা প্রতিষ্ঠান জমি জমা দেখে রাখছেন, মানে তিনি মানে তার স্বামী দেখে রাখছেন, তার স্বামী পুত্রের নামে অনেক কিছু ট্রান্সফার হয়ে গেছে, এমন দলিলপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং অনুসন্ধানী সাংবাদিকেরা বের করে এনেছিলেন। এই মুহূর্তেও সৈয়দা রিজওয়ানা হাসানের বিরুদ্ধে এমন সব দলিলপত্র কেউ কেউ প্রকাশ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে বলা হচ্ছে তিনি সরকারি প্রভাব খাটিয়ে গুলশানের একটা জমি দখলে নিয়েছেন। সেই সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন তার সম্পদ কোটি টাকার বেশি সম্পদ নাকি বরং কমে গেছে এর ওই এক বছরে, 2024-এর জুন থেকে 2025-এর জুন। এই সাদা কাগজে দেওয়া সম্পদের হিসাবেও সবচেয়ে ধনী হিসেবে চিহ্নিত হয়েছেন বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তবে যেদিন শেখ বশিরউদ্দিন উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে ধনী হিসেবে চিহ্নিত হয়েছেন, সেদিন ডেইলি স্টার একটা খুব সাহসী রিপোর্ট করেছে। লর্ড অফ দ্য উইংস নামের এই রিপোর্টে তারা দেখিয়েছে ডক্টর ইউনূসই শুধু একা ছক্কা মারেননি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে। তার এই বাণিজ্য উপদেষ্টা থাকা অবস্থায় তার নিজের জন্য সিভিল এভিয়েশন কোম্পানি, বেসামরিক বিমান কোম্পানি খোলবার লাইসেন্স নিয়েছেন বেসামরিক বিমান কর্তৃপক্ষের কাছ থেকে। আকিজ বশির এভিয়েশন লিমিটেডের লাইসেন্স বাণিজ্য উপদেষ্টা পদে থাকা অবস্থায় নেওয়ার। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষটামাতি দেখছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন, তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অবশ্যই দেখা হবে পরবর্তী কোনো নিউজে। আসসালামু আলাইকুম।